সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার আছো বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্য প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টার 4 অ্যাডজাস্টিং এন্ট্রি থেকে আমরা একটা ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে হাজির হলাম। তো আমরা যদি খেয়াল করি যে বিবিএতে 4টা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। এই 4টা ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্টে প্রিন্সিপাল অ্যাকাউন্টিং নামে সাবজেক্ট আছে, আর যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছে তাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নামে আছে। তো আজকের চ্যাপ্টারটা হবে অ্যাডজাস্টিং এন্ট্রি। আমরা প্রথমে সাজেশনটা সলভ করার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু বুঝবো, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কীভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা যদি প্রশ্নটার দিকে একটু খেয়াল করি, মিস্টার সাইফুল is the owner of modern computer service, অর্থাৎ মিস্টার সাইফুল মডার্ন কম্পিউটার সার্ভিসের একজন অনার বা মালিক। at the end of June 2018 his first month of ownership Mr. Saiful is trying to prepare monthly financial statement, অর্থাৎ 2018 সালের জুনের শেষে, at the end of June বলতে জুনের শেষে 2018 সালে তাদের প্রথম মাসের মিস্টার সাইফুল তাদের একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য চেষ্টা করলো। দ্য ফলোইং ইনফরমেশন রিলেটস টু জুন অফ 2018, নিচের যে ইনফরমেশনগুলো আছে, নিচে যে তথ্যগুলো আছে সেগুলো জুন মাসে 2018 সালের। এখানে 1 থেকে 7টা ইনফরমেশন আছে। করতে বলছে কি দেখো, রিকোয়ার্ড জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অন জুন 30, 2018, অর্থাৎ 2018 সালের জুন 30 তারিখে সমন্বয় জাবেদা দাখিলে দাও। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, পরবর্তী পেজে এসে একটা সমন্বয় জাবেদার জন্য রেডি করব। উপরে কোম্পানির নাম লিখব, মডার্ন কম্পিউটার সার্ভিস অ্যাডজাস্টিং এন্ট্রি ফর দ্য মান্থ অফ জুন 2018। ওকে, তাহলে এখানে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির গড় যেরকম সাধারণ জাবেদার গড় একই, ডেট, অ্যাকাউন্টস, টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা গড় তৈরি করলাম। এখন আমরা প্রত্যেকটা সমন্বয় পরে পরে এই সমন্বয়গুলোর জাবেদা দিব। তো 1 নম্বরে আমাদের যে ইনফরমেশন আছে আমরা যদি সেটার দিকে খেয়াল করি, at June 30 Mr. Saiful owed to employee টাকা 1500 that will be paid on August 1, 2018। এই লাইনটার অর্থ হলো মিস্টার সাইফুলের দেনা আছে কর্মচারীদের কাছে, অর্থাৎ মিস্টার সাইফুলের কর্মচারীদের বেতন বকেয়া আছে 1500 টাকা, যেটা তারা পরিশোধ করলো, উইল বি পেইড অন অগস্ট 1, 2018 সালে উইল বি পেইড, পরিশোধ করতে হবে। তাহলে বকেয়া বেতন যদি পরিশোধ করে সেক্ষেত্রে আমরা বকেয়া বেতন পরিশোধের জন্য যে জাবেদা দিব, যে বকেয়া বেতন ডেবিট হবে আর ক্যাশ টাকা ক্রেডিট হবে। এখানেও আমরা স্যালারিজ যে এক্সপেন্সেস, একটু যদি তুমি খেয়াল করো, আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হচ্ছে কিন্তু 30 জুন, দেখতে পাচ্ছ, জার্নালাইজ অ্যাডজাস্টিং এন্ট্রি অন জুন 30। সাইফুলের যে বকেয়া সেটা জুন মাসের বকেয়া 1500 টাকা, বাট সেটা কিন্তু পেইড করবে অগস্টের 1 তারিখে। তাহলে আমরা কিন্তু ট্রানজ্যাকশন দিব বকেয়ার, কারণ জুনের বকেয়া বেতনের আমরা কি দিব, এন্ট্রি দিব। বকেয়া বেতনের আমরা সবাই জানি যে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। আমরা ইন্টারমিডিয়েটে যারা বাংলায় সমন্বয় জাবেদা করছি সেখানে দেখছি বকেয়া বেতন হলে বেতন ডেবিট হয়, বকেয়া বেতন ক্রেডিট হয়। তো সেজন্য প্রথম লেনদেনটা আমরা বেতন, এই যে স্যালারিজ এক্সপেন্সেস ডেবিট 1500 টাকা আর স্যালারিজ পেয়েবল হবে ক্রেডিট 1500 টাকা। এখন প্রশ্ন হলো যে স্যালারিজ এক্সপেন্সেস বা বকেয়া বেতন কেন, স্যালারিজ এক্সপেন্সেস বা বেতন খরচ কেন ডেবিট হইলো? দেখো, কোনো খরচ যদি বকেয়া থাকে সেটার সাথে সাথে খরচটা আরও বাড়ে, আর আমরা নিয়মের মধ্যে কি জানি, জাবেদার নিয়মের মধ্যে খরচ বাড়লে ডেবিট, সেজন্য স্যালারিজ এক্সপেন্সেস ডেবিট। আর খরচ যখন বকেয়া হয় একটা দায় সৃষ্টি হয়, আর দায় যদি সৃষ্টি হয় বা বাড়ে ওই দায়টা ক্রেডিট হয়, সেজন্য স্যালারিজ পেয়েবল হয়েছে ক্রেডিট। টু রেকর্ড স্যালারিজ অ্যাডজাস্টেড। আমরা পরের ইনফরমেশনটা বা পরের ট্রানজ্যাকশনটা যদি দেখি, অন জুন 1, 2018 মিস্টার সাইফুল borrowed টাকা 48,000 ফ্রম এ লোকাল ব্যাংক অন এ 10 years মর্গেজ, অর্থাৎ মিস্টার সাইফুল জুনের 1 তারিখে 48,000 টাকা কি করলো, ঋণ নিল। 48,000 টাকা একটি লোকাল ব্যাংক থেকে 10 বছর মেয়াদি ঋণ নিল। দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইজ 10% এবং তাদের বার্ষিক সুদের হার 10%। তাহলে আমরা এখন কি করব, আমরা জুন মাসের 48,000 টাকার 1 মাসের সুদ বের করে সেটার এন্ট্রি দিব, অর্থাৎ বকেয়া সুদের এন্ট্রি দিব। 48,000-এর প্রথমে আমরা 10% করব। 48,000-এর 10% হবে 4800 টাকা, অর্থাৎ 4800 টাকা। সেটাকে তুমি যদি 12 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করো তাহলে 1 মাসের ইন্টারেস্ট বের হবে।
ইন্টারেস্টের আমরা জাবেদা দিব বকেয়া ইন্টারেস্টের, ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, 400 টাকা বের হবে। ওই যে আমি যে কথা বলছিলাম 48,000-এর 10% করলে তুমি 4800 বা 4800 পাবা। সেই 4800-কে তুমি যদি 12 মাস দিয়ে ভাগ দাও এবং 1 মাস দিয়ে গুণ দাও তাহলে 1 মাসের সুদ পেয়ে যাবা। ওই 1 মাসের সুদ হবে 400 টাকা। 48কে 12 দিয়ে ভাগ করে 4800-কে 1 দিয়ে গুণ করে 400 বের হবে। তাহলে বকেয়া সুদের জাবেদা কি? বকেয়া বেতনের মতোই। বকেয়া বেতনের ক্ষেত্রে আমরা লিখছিলাম কি বকেয়া বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। আর বকেয়া সুদের জাবেদা হবে সুদ খরচ ডেবিট, বকেয়া সুদ ক্রেডিট। অর্থাৎ জাস্ট সেটার ইংলিশ দিলাম যে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখানে খেয়াল রাখবা প্রত্যেকটা বকেয়া খরচের এন্ট্রি একই, সমন্বয় জাবেদা একই হবে, জাস্ট নামটা চেঞ্জ হবে। বেতনের ক্ষেত্রে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। সুদের ক্ষেত্রে সুদ ডেবিট, বকেয়া সুদ ক্রেডিট। ওকে, আশা করি বুঝতে পারছো। টু অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা এটা কিসের দিলাম? ইন্টারেস্ট এক্সপেন্সেসের দিলাম। আমরা যদি পরবর্তী 3 নাম্বার ইনফরমেশনটা দেখি, বলছে সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড ইন জুন, টোটাল টাকা 2500। এটার অর্থ কি? সার্ভিস রেভিনিউ মানে আমাদের আয় বাবদ, সেবা বাবদ আয়। আনরেকর্ডেড মানে রেকর্ড করা হয় নাই, বকেয়া 2500 টাকা। সহজ কথা আমরা বলতে পারি বকেয়া আয়। খেয়াল রাখবা আয় যদি বকেয়া হয় দেনাদারের সৃষ্টি হয়, কিন্তু খরচ যদি বকেয়া হয় পাওনাদারের সৃষ্টি হয়। তাহলে আয় যেহেতু বকেয়া, এখন বকেয়া আয়ের ক্ষেত্রে দেনাদার হবে, আর দেনাদার একটা সম্পদ, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে। আর আয় বকেয়া হলে আয়ের পরিমাণ আরও বাড়ে, সেজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। অর্থাৎ আয় বাড়লে ক্রেডিট হয়, সেজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে সহজ কথায় বকেয়া আয়ের জাবেদা হবে দেনাদার ডেবিট, সেবা আয় ক্রেডিট। অর্থাৎ এটাকে যদি আমরা ইংলিশে করি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টু রেকর্ড সার্ভিস রেভিনিউ অ্যাক্রুড অ্যাডজাস্টেড। আমরা পরবর্তী ট্রানজ্যাকশনটা যদি দেখি, ইউটিলিটি সার্ভিস এক্সপেন্সেস অফ টাকা 400 অ্যাক্রুড। ইউটিলিটি সার্ভিস এক্সপেন্সেস মানে বকেয়া উপযোগ খরচ। তাহলে এটা একটা ইউটিলিটি সার্ভিস এক্সপেন্সেস, এটা একটা খরচ। খরচ যদি বকেয়া হয়, আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারে শিখছিলাম বকেয়া বেতন এবং বকেয়া সুদের জাবেদার মধ্যে শিখছিলাম। এখানে জাস্ট এসে আমরা ইউটিলিটিস এক্সপেন্সেস বকেয়া। ইউটিলিটিস বলতে আমরা কি বুঝি? উপযোগ করা, অর্থাৎ গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, এগুলোকে বলা হয় ইউটিলিটিস এক্সপেন্সেস। তাহলে এটাতেও আমি কি বলছিলাম, কোনো খরচ বকেয়া হলে ওই খরচটা ডেবিট হবে, খরচ বাড়ে বলে, আর তার বকেয়া খরচটা ক্রেডিট হবে, দায় বাড়ে বলে। তাহলে ইউটিলিটি সার্ভিস এক্সপেন্সেস ডেবিট, ইউটিলিটি সার্ভিস পেয়েবল ক্রেডিট। আমরা পরবর্তী ট্রানজ্যাকশনটা খেয়াল করব। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম টোটালিং টাকা 800 হ্যাজ বিন এক্সপায়ার্ড। এই লাইনটার অর্থ হলো আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স মানে অনতিক্রান্ত বিমা, অর্থাৎ অগ্রিম বিমা। এই অগ্রিম বিমার মধ্যে 800 টাকা এক্সপায়ার্ড হয়েছে মানে খরচ হয়েছে। আচ্ছা, খরচ যদি হয় ইন্স্যুরেন্স এক্সপেন্সের ডেবিট হবে, আর আনএক্সপায়ার্ড অগ্রিম বিমা এটা কমে যাবে, সেজন্য প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। তাহলে আমরা 5 নাম্বারের যে জাবেদাটা দিব ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 800। প্রশ্ন হলো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস কেন ডেবিট? কারণ খরচ হয়েছে। প্রিপেড ইন্স্যুরেন্স কেন ক্রেডিট? প্রিপেড ইন্স্যুরেন্স নর্মালি কিন্তু সম্পদ, ওই প্রিপেড যদি কমে যায়, খরচ অগ্রিম যদি কমে যায়, ওই সম্পদ কমে গেলে সেজন্য ওই সম্পদটা ক্রেডিট হয়। আমরা সবাই জানি সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট, সেজন্য প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হয়েছে। টু অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। আমরা যদি পরেরটা দেখি, স্টোর সাপ্লাইস অফ টাকা 500 ইউজড। ইউজড শব্দের অর্থ খরচ হয়েছে বা ব্যবহার হয়েছে, মানে স্টোর সাপ্লাইস থেকে আমাদের 500 টাকা খরচ হয়েছে। তাহলে স্টোর সাপ্লাইস যখন খরচ হয়েছে, খরচ ডেবিট হবে, স্টোর সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট করব। আর স্টোর সাপ্লাইস একটা সম্পদ, ওই সম্পদ থেকে কিছু খরচ হয়ে গেছে, স্টোর সাপ্লাইসটা কমে গেছে, সম্পদ কমলে ক্রেডিট হয়, সেজন্য স্টোর সাপ্লাইসটা ক্রেডিট করলাম। সহজ কথা, স্টোর সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট, স্টোর সাপ্লাইস ক্রেডিট। 500 টাকা 500 টাকা। টু অ্যাডজাস্টিং স্টোর সাপ্লাইস এক্সপেন্সেস। আমরা যদি পরবর্তী ট্রানজ্যাকশনটা দেখি, আনআর্নড রেভিনিউ অফ টাকা 300 হ্যাজ বিন আর্ন। লাইনটার অর্থ হলো আনআর্নড রেভিনিউ মানে অনুপার্জিত আয়, মানে অগ্রিম আয়। অগ্রিম আয় থেকে 300 টাকা আর্ন হয়েছে, উপার্জন হয়েছে, তার মানে অগ্রিম আয় পরিমাণ কমে গেছে। এখন তোমাকে বুঝতে হবে অগ্রিম আয়টা কি? অগ্রিম আয় হলো দায়। দায় যদি কমে যায়, দায়টা ডেবিট হবে। পাশাপাশি আয় বাড়ছে, আয় বাড়লে আয় ক্রেডিট হয়, রেভিনিউটা ক্রেডিট হবে। তার মানে আনআর্নড রেভিনিউ ডেবিট, দায় কমছে বলে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আয় বাড়ছে বলে। আমরা সবাই জানি দায় কমলে ডেবিট হয়, আয় বাড়লে ক্রেডিট হয়। 300। টু অ্যাডজাস্টিং সার্ভিস রেভিনিউ। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের এই ধরনের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, সম্পূর্ণ বইয়ের এভাবে রেকর্ডেড ক্লাস নিতে পারবে একদম নামমাত্র মূল্যে। কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কোর্সের ডিটেইলস জেনে যাবা। আজকের ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।